বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন আরেকটি বই নিয়ে রিভিউ দিতে আসলাম। বইটির নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহো এর লেখক। আমি নর্মালি চেষ্টা করি বই সম্পর্কে পজিটিভ রিভিউ দিতে, কিন্তু আজকে এই বইটি নিয়ে আমি একটু নেগেটিভ রিভিউ দিব। নেগেটিভ রিভিউ বলতে মানে বিতর্কিত হতে পারে, কারণ এই বইয়ের আসলে এত ভিউ এবং এত একটা ভাইব, পজিটিভ ভাইব, সেখানে আমি একটা নেগেটিভ রিভিউ দিব। এবং আমি বলতে চাচ্ছি যে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে এই ধরনের রূপকথা পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তার আগে আমি একটু ঘটনা ছোট করে বলবো এবং এরপরে আমি ব্যাখ্যা দিব যে কেন এই বইটি আসলে না পড়লেও চলবে, আর এই বইটি আসলে কোন জায়গাটা মূল জিনিস বলা, এবং পাশাপাশি সেই মূল জিনিসটা আমাদের বাংলাদেশের বা বাঙালিদের অন্য আরেকটি বই থেকে এর থেকে ভালো কিছু পেতে পারেন, সেটা আমি বলবো। তার আগে একটু বলে নিই বইয়ের লেখকের কাহিনী। লেখক হচ্ছে ব্রাজিলিয়ান, উনি পর্তুগিজ ভাষায় প্রথম বইটি লেখেন। তো যতটুকু জানা যায় যে লেখার প্রথম সপ্তাহে বইটি মাত্র 1 কপি বিক্রি হয়, এবং পঞ্চম বা 6 মাস পরে গিয়ে আর 1 কপি বিক্রি হয়, এবং যে প্রথমবার যিনি বইটি কিনেছিলেন উনিই বইটি আর 1 কপি কেনেন, এবং এই পুরো বছরে মাত্র 2টা কপি বিক্রি হয়। তখন প্রকাশকের যেহেতু ব্যবসা, উনি আসলে আর এই বইটি ওনার সাথে চুক্তিটা কন্টিনিউ করতে চাননি। তখন উনি বলছে যে না, তোমার সাথে চুক্তি ক্যান্সেল, তোমার বই আর ছাপাবো না, যেহেতু তোমার বই বিক্রি হয় না। তখন উনি খুব কষ্ট পান এবং অন্য প্রকাশকদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। পরবর্তীতে অন্য একজন প্রকাশক বইটি ছাপানোর পরে যেটা হয় যে তখন তার ভাগ্যটা কিছুটা খোলে, যে আগের থেকে পরিবর্তন কিছুটা হয়, কিছু বাড়তে থাকে, এরকম বিক্রি হতে 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 মানে কিছুটা পরিমাণে বাড়তি বিক্রি হয়। এই হতে হতে সেখানে 8ম বা 9ম মাসের দিকে ইউএসএ থেকে একজন ভদ্রলোক এসে উনি বলেন যে আসলে এই যে বইটি, এরপরে সেই 9তম মাসের দিকে ইউএসএ থেকে যেই লোকটা আসলো উনি বললো যে তোমার এই বইটা যদি ইংরেজিতে অনুবাদ করে দিতে পারো তাহলে আমি আমার দেশে নিয়ে গিয়ে এটাকে প্রকাশ করব। তো যে কথা সেই কাজ, উনি সেটা করে দিলেন। তখন উনি সেটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে প্রকাশ করলেন। তো প্রকাশ করার পরে যেটা হলো যে একটা মিরাকল ঘটে গেল রাতারাতি। তখন বইটা সেই আকারে সেল হতে থাকলো, এবং ওই দেশের তখনকার প্রধানমন্ত্রী, যত সেলিব্রিটিরা ছিল সবাই মিলে বইটি পড়লেন, এবং সম্ভবত 300 সপ্তাহ ধরে নিউ ইয়র্ক টাইমসে এটা বেস্ট সেলার হিসেবে ছিল। তো এখান থেকে বইটা মোড় ঘুরে গেল, এবং এই বইটা এখন পর্যন্ত যেটা মানে ধরা হচ্ছে যে 80টিরও বেশি ভাষায় এটা অনুবাদ করা হয়েছে, এবং মানে খুব সবথেকে বেশি প্রচলিত, এবং এই 20 শতাব্দীর প্রায় 10টা বইয়ের মধ্যে একটা বই এটাকে বলা হচ্ছে। এ আছে বইয়ের আদ্যপান্ত। সেই হিসেবে বইটার ভাইব বা বইটা সম্পর্কে প্রচুর কিছু আছে, এবং এই বইয়ের রিভিউ আপনারা দেখবেন। কেউ বলবে যে এই বই থেকে আমি কি 10টা জিনিস শিখলাম, কেউ বলবে যে এর মতো বই হয় না, এর কমেন্টসগুলো দেখবেন ভালো ভালো। বাট আমি যেহেতু রিভিউ করছি, আমি তো আমার কথা বলবো। আপনারা যদি রূপকথা পড়তে চান, এর থেকে ভালো রূপকথার হতে পারে না। অনেক মানে সময় যদি থাকে রূপকথাটা পড়তে পারেন। যদি আপনার সময়টা অনেক মূল্যবান হয় তাহলে এই বইটা পড়ার দরকার নেই। শুধু আমি কাহিনিটা কি সেটা বলি, সেটুকু জানলে আপনার কাহিনিটা জানা হচ্ছে। আর এই কাহিনি ধরে ধরে আমি বলবো যে কেন বইটি পড়ার দরকার নেই। আচ্ছা, শুরুতে কাহিনিটা বলি যে একজন স্পেনের একজন রাখাল, যার কাজ যে ভেড়া পালা। তো সে আসলে তার ইচ্ছা হয় যে সে দেশ ভ্রমণ করবে। এখন দেশ ভ্রমণ করতে গেলে তার তো টাকা নেই। সে কী করে, সে তার বাবার কাছে বলে আমাকে কিছু টাকা দাও। সে টাকা নিয়ে সেটা নিয়ে ভেড়া কেনে, এবং তার উদ্দেশ্যে তাকে ভেড়া চড়াতে যাব, বিভিন্ন বাজারে যাব, সেখানে ভেড়ার লোম বিক্রি করব বা ভেড়া বিক্রি করব, কিছু টাকা আন হবে, সেটা নিয়ে আবার যাবে, এভাবে দেশ ঘুরতে ঘুরতে চলে যাব। তো যেই কথা সেই কাজ সেভাবে শুরু করে, এবং ভেড়া নিয়ে যেতে যেতে সে একদিন কী করে, একটা পরিত্যক্ত গির্জা, সেখানে যায় রাত্রে ঘুমায়। ঘুমানোর সময় সে স্বপ্ন দেখে যে মিশরের যে পিরামিড, সেই পিরামিডের মধ্যে গুপ্তধন আছে, সেই গুপ্তধনের সন্ধান করতে যেতে হবে। তো সেই স্বপ্নটাকে এত পরিমাণেই বিশ্বাস করে যে সে এবার সেই গুপ্তধনের সন্ধানে বের হয়ে যায়। এখন আপনাদের বলি যে কোন ধরনের গাঁজাখড়ি একটা রূপকথা। আপনি রাত্রে ঘুমায় আছেন, আপনাকে ধরেন আপনি ঢাকা শহরের আজিমপুর এলাকায় ঘুমায় আছেন, আপনাকে যদি বলা হয় যে গাবতলী এলাকায় বা সদরঘাট এলাকায় একটা গুপ্তধন আছে, আপনি কি শুধু স্বপ্নের উপর ভিত্তি করে কখনো যাবেন? ঢাকা শহরের এক কর্নার থেকে অন্য কর্নার বা অন্য একটা জেলায় কখনো যাবেন? কিন্তু এই ছেলেটা সে বের হয়ে যায়। এরপরে বলা হচ্ছে যে এই যে ভেড়ার পাল নিয়ে সে যাচ্ছে। আচ্ছা, এক দেশ থেকে যখন আপনি আরেক দেশে যাবেন, এতটাই কি সহজ যাওয়া? আপনাকে ভিসা লাগবে না, কোনো লাগবে না। এরপরে তার কথা হচ্ছে যে ভেড়ার পাল নিয়ে যাচ্ছে। ভেড়া শুধুমাত্র ভয় আছে যদি সাপে কাটে। কেন? চোর ডাকাত ভেড়া নিতে পারে না। আপনি চাইলে ভেড়া নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। সে স্বপ্নের পিছনে ছুটতে থাকে। প্রথমেই তার দেখা হয় এক রাজার সাথে। রাজা তাকে 2টা পাথর দেয়,
এই উরিম আর থুমিম, সে পাথর দেখে সে কী করবে, যে আপনার লক্ষ্য বুঝবে যে এই পাথরটা কি ভালো বলতেছে না খারাপ বলতেছে, সে সেই দিকে যাবে। এই করতে করতে তার একসময় ভেড়া সব বিক্রি করে দেয়, টাকা পয়সা থাকে না, তখন সে গিয়ে কী করে, আরেকজন ব্যবসায়ী যে ক্রিস্টাল ব্যবসায়ী তার সাথে সে যোগাযোগ করে, তার দোকানে সে কাজ করে, এবং সে সাহারা মরুভূমিতে চলে যায়, সেখানে যাই সেই কাজগুলো করে। এবং সেই ক্রিস্টাল ব্যবসায়ী তখন বলে তার মতো একটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে, যে মক্কায় হজ করতে যাওয়া। কিন্তু তার একসময় টাকা পয়সা নেই, ছোটো দোকানটাকে দেখবে সে বোঝে না, তো একসময় তার দোকান মানে টাকা পয়সাও হয়, কিন্তু সে আর তার স্বপ্নটাকে ছুঁতে ইচ্ছা করে না, মানে সে চায় না যে হজটা করবে, কারণ ওইটাই তার স্বপ্নটা যদি সে একবার ছুঁয়ে ফেলে তাহলে সে কী নিয়ে বাঁচবে, মানে স্বপ্ন আছে কিন্তু সে স্বপ্নটা ছুঁতে চায় না। কিন্তু ইনি হচ্ছে এই ছেলেটা, তার লক্ষ্য অর্জনে চলে যেতে চায়, সে পিরামিড ওখানে যে গুপ্তধন। আচ্ছা, ধরেন আপনি পিরামিডে গেলেনও, কোনো কায়দায় চলে গেলেন, গুপ্তধন নিলেন, ওই দেশের কি লোকজন নাই, আপনি একটা জায়গায় যে একটা পিরামিড খোঁড়া শুরু করবেন, সেখান থেকে গুপ্তধন করবেন, আর সেখানকার লোকজন আপনাকে খুব আদর করবে, সমাদর করবে, আর চাইলে একটা গুপ্তধন খুঁড়তে দেবে। বাংলাদেশের কত স্থাপনা আছে, কত আছে, পুরাতন বিল্ডিং আছে, আপনি যাই খোঁড়েন তো কোনো একটা বিল্ডিংকে আপনাকে খুঁড়তে দেয় কিনা, মানে পুরো একটা গাঁজাখুরি একটা গল্প। আচ্ছা, যাক তার কথায় থাকি, সে সাহারা মরুভূমি থেকে চলে যায়, সেখানে দেখা হলো একদম অ্যালকেমিস্টের সাথে। অ্যালকেমিস্টের কাছে কি আছে, দুইটা জিনিস আছে, একটা আছে এই পরশ পাথর, যে কোনো ধাতুতে সেটা যদি টাচ করা হয় তাহলে সোনা হয়ে যায়, আর একটা আছে অমৃত, যেটা পান করলে কোনো রোগ বালাই হবে না, 200 বছর 300 বছর একটা লোক বেঁচে থাকবে। এটা আর একটা গাঁজাখুরি গল্প, মানে সব কিছু এই রাখাল ছেলেটার অনুকূলে নিয়ে গল্পটাকে রূপকথা করে সাজিয়ে নেওয়া হচ্ছে। সেখানে যে আবার মানে আরেকটা জিনিস কি দেখা হচ্ছে, যে মরুভূমিতে তখন তো যেহেতু আরব দেশের কথা বলে, গোত্র প্রধান দেশ, এবং গোত্রে গোত্রে যুদ্ধ হচ্ছে, সে দেখে যে শত্রু ঢুকে পড়ছে, এই রাখাল ছেলেটা যে এক গোত্র প্রধানকে সংবাদটা দিচ্ছে, তখন সে বলছে তোমার যদি কথা সত্যি হয় তাহলে তো তুমি বেঁচে যাবা, যতজন শত্রুকে আমরা মারবো ততগুলো স্বর্ণের বার পাবা, যদি না হয় তুমি মারা যাবা। যাক তার অনুকূলেই যায়, এবং শত্রু আসলেই পাওয়া যায়, 50 জন শত্রুর 50টা বার দেয়। এই গেল একটা ঘটনা। সেখান থেকে চলে যাচ্ছে আরও সামনের দিকে, ওই গোত্রে ওখানে ফাতিমা নামে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, একটা ভিন্ন দেশে যে মেয়ের সাথে সম্পর্কে, তারা বিয়ের প্রস্তুতিতে মেয়েটাও বিয়ের জন্য রাজি হয়ে যাচ্ছে, মানে কি চমৎকার রূপকথা, এবং সে যা চাচ্ছে তাই হচ্ছে। একটা পর্যায়ে এরকম যেতে যেতে মরুভূমির ওখানে একজনও তাদেরকে সন্দেহ করে যে এরা হচ্ছে গুপ্তচর, তো তখন বলে যে না গুপ্তচর, এরা হচ্ছে জাদুকর। তাহলে জাদুকর হলে তুমি প্রমাণ দাও, কি প্রমাণ, সে হচ্ছে বাতাস হতে পারে। আচ্ছা বাতাস হতে পারে, তাহলে তখন কীভাবে বাতাস হতে পারবে, তখন অ্যালকেমিস্ট বলছে 3 দিন সময় দাও, তাহলে সে বাতাস হয়ে দেখাবে, কিন্তু ও তো আসলে বাতাস হতে পারে না। এখন কি করে ছেলেটা জীবন বাঁচানোর তাগিদে সে ওই বাতাসের সাথে কথা বলছে, সূর্যের সাথে কথা বলছে, এবং সে আসলেই বাতাস হয়ে গেল 3 দিনের মধ্যে, বাতাস হয়ে দেখালো, এবং সেনাপতিরা তার খুব মানে খুশি হলো, তার ব্যবহারে খুশি হয়ে তাকে অনেক পুরস্কার দিল, এবং বললো যে এই কিছু সৈন্য সম্বন্ধে তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাবে যত দিয়েছেন। তো এটা আর এক গাঁজাখড়ি গল্প, মানে সে বাতাস হয়ে যাচ্ছে, বাতাসের সাথে কথা বলতেছে, সূর্যের সাথে কথা বলতেছে, মানে লেখক আপন মনের মাধুরী মিশিয়ে একটা চমৎকার রূপকথা তৈরি করে ফেলছে। সব থেকে এই বইয়ের নামকরণ নিয়েই আমার একটা চরম বিতর্ক, যে বইয়ের নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, অথচ এই পুরা ঘটনায় ছেলেটাকে নিয়ে, শুরুটা ছেলেটাকে নিয়ে, শেষটা ছেলেটাকে নিয়ে, মাঝখানে অ্যালকেমিস্টের সাথে কিছু দেখা হয়। তো দেখা তো রাজার সাথে হলো, যে রাজা প্রথম 2টা পাথর দিছিল, দেখা তো সে ক্রিস্টাল ব্যবসায়ীর সাথে হলো, তার সাথেও বেশ কিছু সময় ছিল, কিন্তু অ্যালকেমিস্টের নাম মানে যার এখানে এত বেশি প্রভাব নাই। এখন তাহলে এই বইটার এত ভাইব কেন? এখন ওই যাদের কথা বললাম, সেলিব্রিটি যারা আছে, বড় বড় রাজনীতিবিদ, হ্যাঁ, যারা এই বইগুলো পড়ছে বা সব কিছু দেখছে, তো তাদের ধারণা আসলে এত রূপকথা, তারা তো অনেক পেশারে থাকে, এই ধরনের একটা মানে পেশারলেস বই পেলে তারা তো পড়বে। আর একটা জিনিস, ধরেন বাংলাদেশের কোনো একটা লোক বিদেশি কোনো একটা বই যদি নিয়ে আসে অনুবাদ করে, যে কেউ মানে মনে করবে যেহেতু বিদেশি একটা বই, কী আছে কি না আছে তার থেকে বড় কথা বইটা পড়ে দেখবো। বা বাংলাদেশের ধরেন কোনো সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি কোনো একটা বই পড়ে, এবং আমরা যদি জানি যে এই বইটা অমুক পড়ছে, জানার পরে আমরা পড়ে দেখবো যে অমুক এই বইটা পড়ছে, কেমন একটা বই। এইভাবেও তো বই, যেহেতু জানা যাচ্ছে ওই সময় নাকি বিল ক্লিন্টন, ম্যাডোনা, হ্যাঁ, যারা ছিল বইটা পড়ে দেখছিল, তো এইভাবেই আসলে বইটার ভাইব একসময় ছড়িয়ে যায়। যেমন আমিও তো বইটা পড়লাম, কেন পড়লাম, পড়ার পরে আমার শুধু টাইমটাই নষ্ট করলাম, মানে এত চমৎকার রূপকথা। এখন এই বইয়ের পুরা জিনিসটা ধরে যেটা বলা হচ্ছে, যে এখানে লক্ষ্য, মানে কয়েকটা জিনিস আপনাকে খুব ভালো লাগবে, বলা হচ্ছে যে লক্ষ্য, অর্থাৎ তুমি যদি চামচ মুখের উপর নিয়ে, সেই চামচের উপর তেল নিয়ে একটা রুমের মধ্যে কী কী আছে সেটা দেখতে চাও, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে চামচের উপর তেলটা যেন না পড়ে, আবার সব কিছু দেখবা, হ্যাঁ।
তো ওই তেলটা হচ্ছে লক্ষ্য, মানে তুমি পৃথিবীটাও দেখবা বাট লক্ষ্যে স্থির থাকবা। তো এখানে তার লক্ষ্য কী ছিল, পিরামিডের ওখান থেকে সেই মানে গুপ্তধন খুঁজে বের করে। এটা আসলে খুব গাঁজাখড়ি গল্প, এবং একসময় সে আসলেই সেই পিরামিডের ওখানে যায়, ওই গুপ্তধন খোঁজা শুরু করে। এই যে বললাম আরেকজনের খোঁজাখুঁজি জায়গায় খোঁজাখুঁজি শুরু করলে সে কি থেমে থাকবে? সেখান থেকে কিছু লোক এসে তাকে মারা শুরু করে, এবং তার কাছে যে উল্টা স্বর্ণবাদ ছিল সেগুলো কেড়ে নেয়, এবং উল্টা সেই লোকজনই তাকে পরামর্শ করে, পরিহাস করে যে তোমার স্বপ্নের প্রতি এত বিশ্বাস কেন? আমিও তো 2 বছর আগে স্বপ্ন দেখছিলাম যে কোনো একটা গির্জার নিচে এরকম গুপ্তধন আছে। মানে আসলে ও যে গির্জার নিচে স্বপ্ন দেখছিল, তখন ওই লোকটা সেই গির্জার কথা বলে, আমি তো যাইনি সেখানে। তো তোমার এত স্বপ্ন দেখার কেন, বা স্বপ্নকে এত বিশ্বাস করে কেন? তো পুরো বইয়ের গল্পটাকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, মানুষের একটা লক্ষ্য থাকবে, স্বপ্ন থাকবে, সেই স্বপ্নকে সফল করার জন্য তাকে যেতে হবে। বাট এখানে যত রূপকথার আশ্রয় নিয়ে সব কিছু ওই লোকটার ছেলেটার প্রতিকূলে এনে করা হয়েছে, এটাকে আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, একটা গাঁজাখড়ি গল্প বলে মনে হয়। তবে হ্যাঁ, এর সাথে লিঙ্ক করে আমি আরেকটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, বিভূতি বন্দ্যোপাধ্যায়। চমৎকার একটি বই। এখানে এই বইটির রিভিউ আছে, আমি দিয়েছি, আপনারা সময় পেলে দেখবেন। এই বইটা পড়ে দেখতে পারেন যে লক্ষ্য মানুষকে কীভাবে অবিচল থাকলে তার লক্ষ্য অর্জন করা যায়। এই বইটাও রূপকথার আলোকে রাখা, বাট এখান থেকে বাস্তবতা সম্ভব যে একজন হাজারি নামে একজন লোক একটা হোটেলে কাজ করে, সেখান থেকে তার শুরু থেকে ইচ্ছা ছিল সে একটা হোটেলের মালিক হবে, এবং সে কিন্তু শেষ পর্যন্ত হোটেলের মালিক হয়, এবং খুব বড় রকমের হোটেলের মালিক হয়ে যায়। সেটাও আমরা বলছি রূপকথা, কিন্তু এটা চাইলে তো সম্ভব, কারণ বাংলাদেশে দেখবেন বিভিন্ন কর্মচারী থেকে সেখানকার মালিক হয়ে যাচ্ছে, বিভিন্ন দোকান থেকে দোকানদার হয়ে যাচ্ছে, একটা গার্মেন্টস কর্মী থেকে গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছে। এটা তো বাস্তবতার সাথে মিল আছে, কিন্তু এই দ্য অ্যালকেমিস্ট বইটার বিষয়ে আমি আসলে কোনো মিল খুঁজে পাই না। সরি টু সে, অনেকেই হয়তো আমার কথায় মনোক্ষুণ্ণ হতে পারেন, বাট আপনাদের যদি অগাধ সময় থাকে আপনারা রূপকথাটা পড়ে দেখতে পারেন। বাট বইটা আমার কাছে আমি সাজেস্ট করবো না পড়ার জন্য, শুধু কাহিনিটা জানার থাকলে হবে, যেটা আপনারা জানলেন। পারলে আপনারা আদর্শ হিন্দু হোটেল বইটা পড়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।